তারেক রহমানকে বিশ্ব নেতাদের অভিনন্দন। ইরানের উপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প। পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডব, আহত 54 ফিলিস্তিনি। ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত 3। নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে কাঠমান্ডুতে বিশাল সমাবেশ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে অনুষ্ঠিত 13তম সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে ভারত সবসময় পাশে থাকবে। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের জনগণের এই রায়কে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সেই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও মুসলিম লীগ এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ভাই বলে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই বাংলার সুসম্পর্ক বজায় রাখার প্রতি আশা প্রকাশ করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই জয়কে গণতন্ত্রের বড় বিজয় বলে অভিহিত করেছেন। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। বিশ্ব নেতাদের এই অভিনন্দন বার্তার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নবনির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবিয়ান সাগর থেকে রওনা হওয়া এই রণতরী আগামী 3 সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাবে এবং সেখানে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগাযোগ দেবে। গত সপ্তাহে ওমানে দুই দেশের পরোক্ষ আলোচনার পর এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরই ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাজি হলেও ইসরায়েল চায় তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোকে দেওয়া সহায়তাও বন্ধ হোক। গত গ্রীষ্মে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন চুক্তির জন্য চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এর আগে ভেনেজুয়েলায় মাদুরো বিরোধী অভিযানে অংশ নেওয়া এই রণতরীর মোতায়েনকাল অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হচ্ছে। বৃহস্পতিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 1 মাসের মধ্যে চুক্তিতে না পৌঁছালে সেটি ইরানের জন্য খুবই বেদনাদায়ক হবে। এমনকি শুক্রবার তিনি সরাসরি ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, সেটি হবে সবচেয়ে ভালো ঘটনা। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে তেহরানকে দ্রুত একটি চুক্তিতে বাধ্য করতে চাইছে ট্রাম্প প্রশাসন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভয়াবহ হামলায় অন্তত 54 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় উত্তর পশ্চিম তীরের তালফিত গ্রামে ফিলিস্তিনি কৃষকদের উপরে হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে সেনারা কাঁদুনে গ্যাস ও গুলি ছোড়ে। হামলায় বেশ কিছু ঘরবাড়ি ও যানবাহন ভাঙচুরের পাশাপাশি রামাল্লার কাছে অন্তত 300 জলপাই গাছ ধ্বংস করা হয়েছে। জাতিসংঘের তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের 5 ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে 1054 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া জোরপূর্বক হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে, যাকে হিউম্যান রাইটস ওয়াচ মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।
সম্প্রতি পশ্চিম তীরের আরও বিশাল অংশ দখলের ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি সতর্ক করেছেন যে এই পদক্ষেপ ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এই দখলদারিত্ব সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বর্তমানে গাজা যুদ্ধের আবহ পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন ও ভূমি দখলের উৎসব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ক্যারিবীয় সাগরে একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর নতুন এক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। গত শুক্রবার মার্কিন সাউদার্ন কমান্ড সাউথকম সন্দেহভাজন মাদক পাচারকারীদের লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালায়। এ নিয়ে গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই নিহতদের নার্কো সন্ত্রাসী বলে দাবি করলেও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। সাউথকমের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযানটি মাঝ সমুদ্রে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর আগে প্রশান্ত মহাসাগরেও একই ধরনের হামলায় বেশ কয়েকজন নিহত হন। এমনকি ডুবে যাওয়া নৌযানের বেঁচে থাকা আরোহীদের ওপরও দ্বিতীয়বার হামলার অভিযোগ রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার ড্রাগ কার্টেলগুলোর বিরুদ্ধে একে সশস্ত্র যুদ্ধ হিসেবে জায়েজ করার চেষ্টা করছেন। তবে আইনজ্ঞরা বলছেন আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজনদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে হত্যা করা আইনের চরম লঙ্ঘন। মূলত ভেনেজুয়েলায় রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ মার্চ নেপালের পার্লামেন্ট নির্বাচনের আগে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার মানুষ সমাবেশ করছেন। শুক্রবার ছুটি কাটিয়ে দেশে ফেরা সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে ত্রিভুবন বিমানবন্দরের বাইরে এই জনসমাগম হয়। ২০০৮ সালের রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর গত ১৮ বছরে ১৪ বার সরকার পরিবর্তন এবং চরম রাজনৈতিক অস্থিরতায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর রাজতন্ত্রপন্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সমাবেশে অংশ নেওয়া জনতা রাজা আসুন দেশ বাঁচান স্লোগান দিয়ে সাংবিধানিক রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান। বর্তমানে নেপালের ৩ কোটি মানুষের মধ্যে প্রায় ১,৯০,০০,০০০ ভোটার রয়েছেন, যার মধ্যে ১০ লাখই নতুন যুক্ত হওয়া তরুণ। আসন্ন নির্বাচনে অংশ নেওয়া ৬৫টি দলের মধ্যে রাজতন্ত্রপন্থীরাও রয়েছে, যারা এবার উল্লেখযোগ্য আসন জয়ের আশা করছে। বিশ্লেষকরা বলছেন বড় দলগুলো বিরোধিতা করলেও অর্থনৈতিক স্থবিরতা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের একটি অংশ এখন রাজাকেই অভিভাবক হিসেবে ভাবছে। উদ্ভূত পরিস্থিতিতে ৫ মার্চের নির্বাচন নেপালের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।